আজকের ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ভলকানিসিটি অ্যান্ড ভলকানো। প্রথমে আমরা ভলকানিসিটি বা আগ্নোচ্ছ্বাস বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আগ্নোচ্ছ্বাস ব্যাপারটা কি এটা আমরা বিস্তারিত জানবো। ভলকানিক অ্যাক্টিভিটিস বা ভলকানিসিটি অর্থাৎ আগ্নোচ্ছ্বাস বা আগ্নেয় ক্রিয়াকলাপ, এইটা বলতে বোঝাচ্ছে যে ভূমিরূপ গঠনে যে সমস্ত অন্তর্জাত শক্তিগুলো বা ভূ অভ্যন্তরীণ শক্তিগুলো কাজ করে, তো সেগুলোর মধ্যে একটা সাডেন মুভমেন্ট বলে যেটা রয়েছে, অর্থাৎ আকস্মিক আলোড়ন। এই আকস্মিক আলোড়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রধান অংশ বলা যেতে পারে এই ভলকানিক অ্যাক্টিভিটিস বা আগ্নেয় ক্রিয়াকলাপ। তো আগ্নেয় ক্রিয়াকলাপ বা ভলকানিসিটি অর্থাৎ অগ্নুদ্গম, আগ্নেয় ক্রিয়াকলাপ বা অগ্নুদ্গম ব্যাপারটা সমার্থক বলা যেতে পারে। এবং এই ব্যাপারটা এবং এই ব্যাপারটার মধ্যে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে ভলকানিজম অর্থাৎ অগ্নুৎপাত বা অগ্নুদ্গীরণ, এবং ভলকানিক ইরাপশন। এই দুটো সমার্থক পরিভাষা। ভলকানিক ইরাপশন বা অগ্নুৎপাত, ভলকানিজম বা অগ্নুদ্গীরণ, এই দুটো একই ভাষা। অগ্নুদ্গীরণ বলতে কাকে কাকে বোঝাচ্ছে? ভলকানিজম বা অগ্নুৎপাত বা অগ্নুদ্গীরণ ব্যাপারটা হচ্ছে ম্যাগমা যখন ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসবে বা উৎক্ষিপ্ত হবে, সেটাকে আমরা ভলকানিজম বা ভলকানিক ইরাপশন বলে চিহ্নিতকরণ করে থাকি। আর ইগনিয়াস ইন্ট্রাশন বলতে যেটা বোঝায়, অর্থাৎ আগ্নেয় উদ্ভেদ বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে ম্যাগমা ভূত্বকে অনুপ্রবেশ ঘটবে, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে সেটা উৎক্ষিপ্ত হবে না বা বেরিয়ে আসবে না, তখন সেটাকে আমরা কিন্তু আগ্নেয় উদ্ভেদ বা ইগনিয়াস ইন্ট্রাশন বলে চিহ্নিতকরণ করে থাকি। সুতরাং আমরা যে আগ্নেয়োচ্ছ্বাস ব্যাপারটা দেখলাম বা ভলকানিসিটি বা ভলকানিক অ্যাক্টিভিটিস, এই আগ্নেয়োচ্ছ্বাসের দুটো বিষয় আমরা দেখলাম। একটা আগ্নেয় উদ্ভিদ যেটা ভূত্বকের মধ্যে অনুপ্রবেশ করে, ভূপৃষ্ঠে আসে না। আরেকটা হচ্ছে তোমার ভলকানিজম বা অগ্নুৎপাত বা ভলকানিক ইরাপশন বা অগ্নুদ্গীরণ। এটা কিন্তু ভূপৃষ্ঠে ম্যাগমাটা ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে এবং সেটা জমাট বাঁধে, লাভা রূপে সঞ্চিত হয়, বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম গুলো তৈরি করে। তো যাই হোক, আগ্নেয়োচ্ছ্বাস বা আগ্নেয় ক্রিয়াকলাপ যেটা, এটা মূলত ভূপৃষ্ঠের ৮০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে কিন্তু একটা যে তরল যে একটা শিলা স্রোত তৈরি হয় বা ম্যাগমা প্রচন্ড চাপে ম্যাগমাটা গলে যায়, তখন সেই ম্যাগমাটা, উত্তপ্ত ম্যাগমাটা যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে, তখন সেটা কিন্তু আমরা অগ্নুৎপাত রূপে চিহ্নিতকরণ করে থাকি। শুধুমাত্র ম্যাগমা বা গ্যাস বাইরে বেরিয়ে আসে না, তার সঙ্গে কিন্তু ছাই, ভস্ম, পাথরের টুকরো, জলীয় বাষ্প, এই সমস্ত বিভিন্ন উপাদানগুলো কিন্তু প্রচুর পরিমাণে নির্গত হয়। তো যাই হোক, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভস্থ তরল, কঠিন ও গ্যাসীয় পদার্থগুলো প্রবল বেগে উপরের দিকে উঠে আসে, সেটাকে আমরা কিন্তু আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানোসিটি বলে চিহ্নিতকরণ করতে পারি। তো এবার আগ্নেয়োচ্ছ্বাস সম্পর্কে বুঝতে গেলে আমাদের তিনটে বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে ম্যাগমা চেম্বার, ম্যাগমা লাভা। ম্যাগমা চেম্বার বলতে কি বোঝাচ্ছে? ম্যাগমা চেম্বার বলতে ভূ অভ্যন্তরে, আগে মনে করা হতো ভূ অভ্যন্তরে আমাদের এই যে পৃথিবীকে বেষ্টন করে একটা বলয়ের আকারে শিলা বলয় রয়েছে, বলয়ের আকারে গলিত শিলা বা ম্যাগমার একটা বলয় রয়েছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন যে এইটা কিন্তু বলয়ের আকারে নেই, বরং কিন্তু গুরুমণ্ডলের কিছু কিছু স্থানে কিছু কিছু স্থানে একটা হটস্পট রয়েছে, ম্যাগমার বিভিন্ন প্রকোষ্ঠ রয়েছে, সেখানেই কিন্তু ম্যাগমাটা, গলিত ম্যাগমাটা তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে সেটা উঠে আসে বা আগ্নেয় উদ্ভিদ তৈরি করে। তো যাই হোক, এই ম্যাগমা চেম্বারের মধ্যে ম্যাগমাটা থাকে। তো ম্যাগমা কি? ম্যাগমা ব্যাপারটা হচ্ছে যে ভূ অভ্যন্তরে গলিত তরল শিলা, সেটাকে আমরা ম্যাগমা বলে চিহ্নিতকরণ করতে পারি। ভূ অভ্যন্তরের গলিত তরল শিলা। আর লাভা যেটা বলা হচ্ছে তোমার, ওই তরল শিলা ম্যাগমা যেটা, সেটা ভূপৃষ্ঠে যখন প্রকাশিত হয়, তখন সেটাকে আমরা লাভা রূপে চিহ্নিতকরণ করতে পারি। তো ম্যাগমা সৃষ্টির ক্ষেত্রে বলা যেতে পারে তেজস্ক্রিয় যে সমস্ত মৌলগুলো থাকে গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারে, অর্থাৎ ইউরেনিয়াম, থোরিয়াম বিষয়গুলো থাকে, এইগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌলগুলোর বিদারণের ফলে ভূগর্ভের যে টেম্পারেচার, সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। এর ফলে কি হয়, ওই অ্যাস্থনোস্ফিয়ারে থাকা এই সমস্ত তেজস্ক্রিয় উপাদানগুলো গলে যায় এবং ম্যাগমার উৎপত্তি ঘটে তার ফলে।
এবং এই ম্যাগমাটা ভূত্বকের ফাটল বা ছিদ্রপথে যখন বাইরের দিকে বেরিয়ে আসে তখন সেটাকে আমরা লাভা রূপে গণ্য করি। তো যাই হোক, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় আমরা দেখি একটা দীর্ঘ নলের মধ্য দিয়ে, পাইপের আকৃতি নলের মধ্য দিয়ে সেটা বাইরে বেরিয়ে আসে। যে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে সেটাকে আমরা জ্বালামুখ বা ক্র্যাটার বলে চিহ্নিতকরণ করতে পারি। তো যাই হোক, এইভাবে ম্যাগমা প্রকোষ্ঠ থেকে বা ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমাটা কিন্তু বিভিন্নভাবে বেরিয়ে যায়, ভূপৃষ্ঠের উপরের ফাটল দিয়ে ম্যাগমাটা উৎক্ষেপণ ঘটে। শুধুমাত্র ম্যাগমা থাকে না, সেই সঙ্গে জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাসীয় উপাদান, ছাই, ভস্ম, বিভিন্ন উপাদানগুলো কিন্তু এর সঙ্গে থাকে। তরল, কঠিন, গ্যাসীয় সমস্ত উপাদানগুলোই কিন্তু এর মধ্যে থাকে। তো এবারে আমরা আলোচনা করব কজেস অফ ভলকানিসিটি, অর্থাৎ আগ্নেয়োচ্ছ্বাসের কি কি কারণ থাকতে পারে। তো প্রথমত আমরা দেখব যে 1 নাম্বার যে কারণ বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্স অফ উইক এরিয়া, ক্র্যাক অর ভেন্ট অন দ্য আর্থ সারফেস। অর্থাৎ বলা হচ্ছে যে ভূত্বকের দুর্বল স্থান, ফাটল, ছিদ্রপথ প্রভৃতির অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবং এই যে ভূত্বকের উপরে কোনো জায়গা শক্ত বা সমান পুরু নয় বলা যেতে পারে, শিলাস্তরটা কোথাও কোথাও দুর্বল হয়। তো প্রবল ভূ আলোড়ন বা আর্থ মুভমেন্ট যখন ঘটে তখন কিন্তু দেখা যায় ভূত্বকের ওই সমস্ত দুর্বল অংশগুলোতে গভীর একটা ফাটল সৃষ্টি হয় বা ছিদ্রপথ তৈরি হয়। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু পরবর্তীতে ভলকানিজম বা অগ্নুৎপাত ঘটে থাকে বলা যেতে পারে। তারপরে যে বিষয়টা রয়েছে ডিক্রেস অফ আপার প্রেশার, অর্থাৎ উপরের চাপ কমে যাওয়া, উপরের চাপ হ্রাসপ্রাপ্ত হওয়া। ভূপৃষ্ঠের উপরের যে শিলা, উপরের শিলার যে চাপ, সেই শিলার চাপ এবং ভূ অভ্যন্তরের যে তাপ, এর কারণে দেখা যায় যে সমস্ত আর্থ ইন্টেরিয়ার ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো একটা এলাস্টিক বা স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে। কোনো কারণে যদি দেখা যায় ভূপৃষ্ঠের উপরের চাপটা কোনো কারণে যদি কমে যায়, যেমন ধরো কোনো একটা উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হতে হতে সেটা নিম্নভূমিতে পরিণত হলো, তাহলে কিন্তু উপরের চাপটা কমে যাবে। উপরের চাপটা কমে গেলে ভূ অভ্যন্তরের যে ইন্টেরিয়ার মেটেরিয়াল গুলো সেটা কিন্তু আর এলাস্টিক অবস্থায় থাকবে না, তখন সেই এলাস্টিক অবস্থাটা বিঘ্নিত হবে। এর ফলে দেখা যাবে উপরের চাপ কমে গেলে দুর্বল অংশ দিয়ে ম্যাগমাটা, ভূ অভ্যন্তরের ম্যাগমাটা বাইরে দিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ তরল পদার্থে পরিণত হয়ে সেটা কিন্তু বাইরে থেকে বেরিয়ে আসবে। তারপরে যেটা রয়েছে দেখো, রোল অফ ভেপার, অর্থাৎ জলীয় বাষ্পের একটা ভূমিকা রয়েছে। কারণ নদ নদী, সাগর, মহাসাগরের প্রভৃতির জল দেখা যায় ভূত্বকের বিভিন্ন ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। আর ভূ অভ্যন্তরটা যথেষ্ট গরম, উত্তপ্ত, তো তার জন্য কি হয়, ওই জলটা কিন্তু বাষ্পে পরিণত হয়। আর বাষ্পে পরিণত হলে, জল থেকে বাষ্প হলে তার আয়তনটা কিন্তু অনেকটা বেড়ে যায়, তার ভলিউমটা বেড়ে যায়। তার ফলে কি হয়, ভূত্বকের নিচে কিন্তু প্রবল একটা চাপ সৃষ্টি করে, তখন ভূত্বকের দুর্বল অংশ ভেঙে চুরে যায়, ভিতরের ম্যাগমা, তরল ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসে। তারপরে যেটা রয়েছে প্লেট মুভমেন্ট। আমরা প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 3 ধরনের প্লেট মার্জিন বা বাউন্ডারি বরাবর কিন্তু এই ভলকানিজম ব্যাপারটা ঘটে। প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী আমরা দেখি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি এবং ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। 3 ধরনের প্লেট বাউন্ডারি বরাবর কিন্তু ভলকানিজম ব্যাপারটা ঘটতে পারে। যেমন আমরা যদি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে দেখি তাহলে দেখা যাবে যে একটা কম ঘনত্বের একটা হালকা পাতের নিচে একটা বেশি ঘনত্বের ভারী পাত কিন্তু প্রবেশ করে। এর ফলে কি হয়, ভূ অভ্যন্তরের চাপ তখন এতটা বেড়ে যায় যে বাষ্প, গ্যাস সহ ম্যাগমাটা দুর্বল পাত সীমানা বরাবর অগ্নুৎপাতের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। আর এই জন্য দেখা যায় যে প্রশান্ত মহাসাগরকে ঘিরে কিন্তু একটা আগ্নেয় বলয় বা আগ্নেয়গিরির, অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা প্যাসিফিক রিং অফ ফায়ার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে চিহ্নিতকরণ করে থাকি। তারপরে আমরা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবরও কিন্তু এরকম অগ্নুৎপাত ঘটতে পারে, যেখানে একটা পাত আরেকটা পাতের থেকে দূরে সরে যায়, একে অপরের বিপরীত দিকে চলে যায়, তখন কিন্তু মধ্যবর্তী যে ফাটল সেখানে কিন্তু অগ্নুৎপাত সৃষ্টি হতে পারে। যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা বা মিড ওসিয়ানিক রিজ যেটা সৃষ্টি হয়েছে, এরকম অগ্নুৎপাত জনিত পদার্থ নির্গত হওয়ার ফলে কিন্তু মূলত সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। এছাড়া আমরা বলতে পারি ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি যেটা রয়েছে, অর্থাৎ নিরপেক্ষ চ্যুতি সীমানা, যেখানে একটা পাত আরেকটা পাতকে পাশ কাটিয়ে অতিক্রম করে, একে অপরকে অতিক্রম করে, তখন সেই নিরপেক্ষ পাত সীমানা বরাবরও কিন্তু দেখা যাচ্ছে তোমার আগ্নেয়োচ্ছ্বাস বা অগ্নুদ্গম ঘটতে পারে।
তারপরে যে বিষয়টা রয়েছে লোকেশন অফ হটস্পট, আমরা জানি গুরুমণ্ডলের মধ্যে বিভিন্ন তেজস্ক্রিয় উপাদানগুলো থাকে। এই তেজস্ক্রিয় উপাদানগুলো থাকার জন্য আশেপাশের তুলনায় ওই জায়গাগুলোতে মূলত টেম্পারেচার অনেকটাই বেশি থাকে। তখন কি হয়, টেম্পারেচার বেশি থাকার জন্য ওখানে উত্তপ্ত তরল মানে তরল শিলাটা সেটা ফোয়ারার মতো উপরের দিকে উঠতে থাকে। অনবরত এই ফোয়ারার মতো উপরের দিকে উঠতে থাকা ব্যাপারটাকে বলা হচ্ছে প্লিউম। তো যাই হোক, এই প্লিউম এই ব্যাপারটা ঘটতে গেলে প্রথমে একটা ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। কোথায় তৈরি হবে? ভূত্বকে তৈরি হবে। তার জন্য প্রথমে ভূত্বকটা উপরের দিকে ধীরে ধীরে ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে কি হবে, সেটা আস্তে আস্তে ফেটে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিদীর্ণ হয়ে গিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে গিয়ে আগ্নেয়গিরি সৃষ্টি করবে। এরকমটা হতে পারে, যেমন আফ্রিকার যে সাহারা টি বেসটি আগ্নেয়গিরি, তো সেখানে দেখা যাচ্ছে যে একটা প্লিউমের উপরে কিন্তু এই আগ্নেয়গিরিটা অবস্থিত বলা যেতে পারে। তারপরে রয়েছে কনস্ট্যান্ট জিও কনস্ট্রাকশন, অর্থাৎ অনবরত যে তাপীয় সংকোচন। জেফ্রিজের যে তাপীয় সংকোচন মতবাদ রয়েছে, সেখানে আমরা দেখেছি যে পৃথিবী কন্টিনিউ কিন্তু তাপ বিকিরণ করছে, এবং তাপ বিকিরণ যত করছে তত শীতল এবং সংকুচিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ভূত্বকে কিন্তু ভাসপ্রাপ্ত হচ্ছে, কুঁচকে যাচ্ছে ভূত্বক। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে শিলাস্তর ফেটে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফাটল এবং ছিদ্র পথে দেখা যাচ্ছে যে অগ্নুৎপাত জনিত ক্রিয়াকলাপ ঘটছে, অর্থাৎ ম্যাগমার উদ্গীরণ ঘটছে। এরপরে যে বিষয়টা রয়েছে আর্থ মুভমেন্ট, অর্থাৎ ভূ আলোড়নের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। তার ফলে দেখা যাবে কোনো কোনো দুর্বল শিলাস্তরে ফাটল সৃষ্টি হতে পারে। ফাটল সৃষ্টি হলে পরবর্তী ক্ষেত্রে ভূ অভ্যন্তরের গলিত লাভা, বাষ্প, কাদা এই সমস্ত অগ্নুৎপাত হিসাবে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে। এছাড়া বিভিন্ন আদার্স কিছু কজ রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল রিয়াকশন ইন আর্থ ইন্টেরিয়ার, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, যেমন প্রচন্ড চাপে এবং তাপে যখন ভূগর্ভে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন গুলো ঘটে, তার ফলেও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস এবং বাষ্প নির্গত হয়। তো যাই হোক, এত কারণগুলোর মধ্যে প্লেট টেকটনিক ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যেখানে পাতের সংঘর্ষ বা পাতের নিমজ্জনের ফলে দেখা যায় যে নিমজ্জিত পাতের একটা গলন ঘটে, গলিত ম্যাগমার উৎক্ষেপণ ঘটে। তো যাই হোক, এভাবে কিন্তু পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে অগ্নুৎপাত ঘটতে পারে বলা যেতে পারে। এবারে আমরা আলোচনা করব এজেক্টেড মেটেরিয়াল উইথ ভলকানিসিটি। এজেক্টেড ম্যাটেরিয়াল উইথ ভলকানিসিটি যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো অগ্নুৎপাতের কারণে যে সমস্ত পদার্থগুলো নির্গত হয়, সেই পদার্থগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে গ্যাসীয় সাবস্টেন্স, অর্থাৎ গ্যাসীয় পদার্থ। সেকেন্ড হচ্ছে লিকুইড সাবস্টেন্স, অর্থাৎ তরল পদার্থ। এবং আরেকটা যেটা রয়েছে সলিড সাবস্টেন্স, অর্থাৎ কঠিন পদার্থ। প্রথমে আমরা গ্যাসীয় সাবস্টেন্স বা গ্যাসীয় পদার্থগুলো নিয়ে আলোচনা করব। অগ্নুৎপাতের সময় বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থগুলো নির্গত হয়, এগুলোর মধ্যে জলীয় বাষ্প মেইনলি রয়েছে। এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম ডাই অক্সাইড রয়েছে, হাইড্রোজেন সালফাইড রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলো কিন্তু কালো ধোঁয়ার মতো তীব্র গতিতে বাইরে বেরিয়ে আসে, এবং বাইরের বাতাসে সেটা কিন্তু একদম ফুলকপির মতো একটা মেঘ সৃষ্টি করে। এই গ্যাস বাষ্পের একটা মেঘ সৃষ্টি করে, যেটা ফুলকপির মতো দেখতে হয়, বিভিন্ন আকৃতির, আকাশ ছেয়ে ফেলে বলা যেতে পারে। তো যাই হোক, সব থেকে বেশি পরিমাণে কিন্তু জলীয় বাষ্প থাকে, 60 থেকে 90% মতো জলীয় বাষ্প থাকে। আর আগ্নেয়গিরির নির্গত গ্যাসের তারতম্য অনুসারে কিন্তু আগ্নেয়গিরিকে মূলত 4টে ভাগে ভাগ করা যায়। প্রথমত যেটা রয়েছে, দেখো সালফাটেরা, নাম শুনে বুঝতে পারছো, সালফার বা গন্ধক যখন নির্গত হবে আগ্নেয়গিরি থেকে, তখন সেটাকে আমরা কিন্তু সালফাটেরা বলে চিহ্নিতকরণ করতে থাকি। যে সমস্ত আগ্নেয়গিরি থেকে সালফাটেরা বা সালফার বা গন্ধক নির্গত হবে, সেটা কিন্তু অগ্নুৎপাতের শেষ সীমা বলা যেতে পারে। কারণ এই সালফার নির্গত হলে তারপরে কিন্তু আর সেই আগ্নেয়গিরি থেকে আর অগ্নুৎপাত হয় না বলা ছিল। অর্থাৎ এই সালফাটেরা ব্যাপারটা আগ্নেয়গিরির শেষ অবস্থার একটা আভাস দেয়, পূর্বাভাস দেয়। তারপরে যেটা রয়েছে মফিটিস। মফিটিস কাকে বলে না, যে সমস্ত আগ্নেয়গিরি থেকে প্রধানত CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সেগুলোকে আমরা মফিটিস বলে চিহ্নিতকরণ করতে পারি। তারপরে যেটা রয়েছে, দেখো সাফিয়ন। সাফিয়নে কি বরিক অ্যাসিড নির্গত হবে যে সমস্ত আগ্নেয়গিরি থেকে, সেগুলোকে আমরা সাফিয়নি বলে থাকি। তারপরে যেটা রয়েছে, দেখো ফিউমারেল। ফিউমারেল ব্যাপারটা কি, যে সমস্ত আগ্নেয়গিরি থেকে প্রধানত ধোঁয়া ও জলীয় বাষ্প নির্গত হবে, সেটাকে আমরা ফিউমারেল বলে থাকি। আলাস্কার এমন একটা জায়গা রয়েছে যেখানে অসংখ্য ফিউমারেল তৈরি হয়েছে, এবং আলাস্কার ওই জায়গাটাকে আমরা দ্য ভ্যালি অফ 10,000 স্মোকস বলে চিহ্নিতকরণ করে থাকি।
এবারে আমরা লিকুইড সাবস্টেন্স গুলো যেটা রয়েছে সেগুলোকে আমরা ইজেক্টেড ম্যাটেরিয়ালের মধ্যে এই লিকুইড সাবস্টেন্স গুলো যেগুলো রয়েছে সেগুলো মূলত লাভা, এবং এই লাভা টু টাইপস এর হয়, একটা অ্যাসিডিক লাভা এবং বেসিক লাভা। অ্যাসিডিক লাভা অর্থাৎ আম্লিক লাভা, যেখানে সিলিকার পরিমাণটা খুবই বেশি থাকে। আর সিলিকার পরিমাণ বেশি থাকার জন্য এই আম্লিক লাভাটা ওজনেও হালকা হয় এবং কালারটাও কিন্তু লাইট কালারের হয়, এবং দেখা যেতে পারে যে এই যে লাভাটা অত্যন্ত সান্দ্র বা আঠালো টাইপের হয়, এবং এই লাভাটা আঠালো থাকার জন্য ধীর গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ এর যে মোশন সেটা অনেকটাই স্লো মুভমেন্টে হয়, এবং এই লাভাটা ধীর গতিতে প্রবাহিত হয়ে অল্প জায়গা জুড়ে কিন্তু এটা বিস্তৃত হয়, এবং এক্ষেত্রে বলা যেতে পারে গ্যাসের পরিমাণটা খুবই বেশি থাকে যখন লাভাটা নির্গত হয়, এবং প্রচন্ড বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু এই লাভাটা বাইরের দিকে বেরিয়ে আসে। অ্যাসিডিক লাভা সম্পর্কে বললাম, এবারে আমরা বেসিক লাভা সম্পর্কে একটা জানার চেষ্টা করব। বেসিক লাভা বা ক্ষারকীয় লাভা, যেখানে সিলিকার পরিমাণটা কম থাকে, ক্ষারীয় অক্সাইডটা বেশি থাকে। তো যাই হোক, এই লাভাটা কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, এবং ক্ষারকীয় লাভা বলে এটা অত্যন্ত ওজনে অত্যন্ত ভারী হয়, যথেষ্ট তরল হয়, দ্রুত গতিবেগে এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। কোনো কোনো সময় ঘন্টায় দেখা যায় 80 কিলোমিটার বেগে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, ব্যাপক এলাকা জুড়ে এটা বিস্তৃত হয় এই লাভাটা। তো যাই হোক, এর পৃষ্ঠদেশটা অনেকটা মসৃণ টাইপের হয়, যেহেতু অনেকটাই তরল, অনেকটা তরল থাকে বলে এটা কিন্তু একদম বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু এটা প্রসারিত হয়, এই লাভাটা ঢেকে ফেলে ভূপৃষ্ঠকে বলা যেতে পারে। তো তার জন্য কিন্তু এটা বহুদূর বিস্তৃত হয়। তারপরে যেটা রয়েছে দেখো, সলিড সাবস্টেন্স অর্থাৎ কঠিন পদার্থ। কঠিন পদার্থগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা পাইরোক্লাস্টিক রক এবং একটা হচ্ছে রকস অফ ডিফারেন্ট সাইজ। পাইরোক্লাস্টিক রক বলতে বোঝাচ্ছে যে ভূগর্ভ থেকে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু আগে থেকে ওই ভূপৃষ্ঠে বা ভূত্বকে জমে থাকা যে কঠিন লাভাগুলো, যেটা আগে থেকে জমাটবদ্ধ অবস্থায় থাকে, এবং সেই জ্বালামুখের কাছে জমাটবদ্ধ লাভাগুলো কিন্তু ধীরে ধীরে অগ্নুৎপাতের সময় বাইরে উৎক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন আকৃতির এই সমস্ত পাইরোক্লাস্টিক রক গুলো থাকে। তো এটাকেই পাইরোক্লাস্টিক শিলা বলা হচ্ছে। তারপরে যেটা রয়েছে রকস অফ ডিফারেন্ট সাইজ, অর্থাৎ বিভিন্ন আকৃতির শিলাখণ্ড থাকতে পারে, কারণ ওই পাইরোক্লাস্টিক রক গুলো তৈরি হওয়ার সময় জ্বালামুখের চারপাশে একটা কঠিন যে শিলাস্তর গুলো থাকে তখন কিন্তু সজোরে আঘাত করে, তার ফলে ওই কঠিন শিলাস্তর গুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই সমস্ত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড গুলো দেখা যায় যে অগ্নুৎপাতের সময় চারিদিকে সেটা উৎক্ষিপ্ত হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এবারে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ সলিড সাবস্টেন্স ইরেকটেড উইথ ভলকানোসিটি, অর্থাৎ অগ্নুৎপাতের ফলে যে সমস্ত কঠিন পদার্থগুলো নির্গত হয় সেগুলোর একটা শ্রেণীবিভাগ করা হয়েছে। এখানে আমরা দেখব স্কোরিয়া অ্যান্ড ভলকানিক বম। পাইরোক্লাস্টিক যে পদার্থগুলোর কথা আমরা জানলাম একটু আগেই, তো সেখানে কিন্তু বিভিন্ন সূক্ষ্ম ধারার উজ্জ্বল পদার্থ থেকে শুরু করে বৃহৎ আকৃতির ঝামা জাতীয় স্কোরিয়া, তারপরে তোমার আগ্নেয় বোমা, ভলকানিক বম, এগুলো কিন্তু থাকে। মূলত কঠিন পদার্থের যদি ব্যাস যদি মোটামুটি 64 মিলিমিটার এর বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা কিন্তু আগ্নেয় বোমা বলা হয়ে থাকে। কোনো কোনো জায়গায় দেখা যায় যে 60 টন ওজনেরও আগ্নেয় বোমা বা ভলকানিক বম দেখা যায়, এবং সেগুলো অন্তত সংখ্যায় একটু কম হয়। তারপরে যেটা রয়েছে দেখো, টেফরা। টেফরা বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত কঠিন পদার্থের ব্যাসটা, ডায়ামিটারটা 32 মিলিমিটার থেকে 64 মিলিমিটার মতো হয়, সেটাকেই মূলত টেফরা বলে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে দেখো, ইগলিম ব্রাইট। হোয়াট ইজ ইগলিম ব্রাইট? সুদৃঢ় এবং সুসংবদ্ধ পাইরোক্লাস্ট পদার্থকে আমরা ইগলিম ব্রাইট নামে চিহ্নিতকরণ করতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো, ল্যাপিলি। হোয়াট ইজ ল্যাপিলি? কঠিন পদার্থের ডায়ামিটার যদি মোটামুটি 5 থেকে 32 মিলিমিটার মতো হয় তখন সেটাকে আমরা ল্যাপিলি বলে চিহ্নিতকরণ করতে পারি। আবার কঠিন পদার্থের ব্যাস যদি মূলত খুবই কম হয়, 3 থেকে 4 মিলিমিটার এই টাইপের হয়, তখন সেটাকে আমরা সিন্ডার বলে চিহ্নিতকরণ করতে পারি। আর ভলকানিক অ্যাশ বলে যেটা রয়েছে, অর্থাৎ ছাই, ছাই ভস্ম, যেগুলো 3 মিলিমিটারেরও কম ব্যাসযুক্ত হয় এই কঠিন পদার্থের ব্যাসটা, তখন সেটাকে আমরা ভস্ম বলে চিহ্নিতকরণ করতে পারি। আর আমরা যেটা দহনে যে ভস্মটা সৃষ্টি হয়, আগুন জ্বালালে, জ্বালানি পোড়ালে যে ভস্মটা সৃষ্টি হয়, সেরকম টাইপের কিন্তু সৃষ্টি হয় না। এটা মূলত ছোট ছোট ক্ষুদ্র ব্যাসের একটা কঠিন পদার্থ বলা যেতে পারে। সেই আগুনে ছাই, ওই ব্যাপারটা ওরকম টাইপের হয় না। তারপরে যেটা রয়েছে দেখো, ভলকানিক তুপ। ভলকানিক তুপ বা আগ্নেয় তুপ বলে যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে আগ্নেয় ভস্ম যখন আগ্নেয়গিরির চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন সেটাকে আমরা
আগ্নেয় তুপ বা আগ্নেয় টাপ বলে চিহ্নিতকরণ করতে পারি। তারপরে যেটা রয়েছে অ্যাগ্লোমারেট অর ভলকানিক ব্রেকশিয়া। ভলকানিক ব্রেকশিয়া ব্যাপারটা কি? তোমার বড় বড় নুড়ির মতো দেখতে যে পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ যেটা বৃহদাকার শিলার আকার ধারণ করে, তখন সেটাকে আমরা কংগ্লোমারেট, অ্যাগ্লোমারেট বা ভলকানিক ব্রেকশিয়া বলে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে দেখো লহর। লহর ব্যাপারটা কি? লহরটা হচ্ছে তোমার প্রবল বৃষ্টিপাতের কারণে আগ্নেয় পদার্থ মিশে গিয়ে একটা কাদা তৈরি হয়। সেটা জলের দ্বারা সম্পৃক্ত হয়ে গিয়ে কঠিন পদার্থগুলো জলে মিশে গিয়ে সম্পৃক্ত হয়ে গিয়ে একটা কাদার প্রবাহ সৃষ্টি করে। এই সান্দ্র বা আঠালো কাদার যে প্রবাহ সেটাকে আমরা লহর বলে চিহ্নিতকরণ করতে পারি। আরেকটা বিষয় রয়েছে দেখো নুয়ে আর্দেন্তি, অর্থাৎ নুয়ে আর্দেন্তি যে বিষয়টা রয়েছে, কখনো কখনো দেখা যায় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় তার মধ্যে যে প্রচুর পরিমাণে গ্যাস, তারপরে জ্বলন্ত ভস্ম, মোটা দানা শিলাচূর্ণ থাকে, এগুলোকে কিন্তু নুয়ে আর্দেন্তি বলা হয়। নুয়ে আর্দেন্তির মধ্যে যে গ্যাসটা থাকে সেটা একটা লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারী পদার্থ হিসাবে কাজ করে। প্রচন্ড বেগে কিন্তু দেখা যায় গলিত পদার্থগুলো আগ্নেয়গিরির ঢাল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নামে এবং জীবন্ত যা কিছু থাকে সমস্ত কিছুকে ধ্বংস করে দেয় বা সেগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এবারে আমরা টাইপস অফ ভলকানোসিটি ব্যাপারটা রয়েছে, অর্থাৎ আগ্নেয়োচ্ছ্বাসের শ্রেণী বিভাগ। এই আগ্নেয়োচ্ছ্বাসের শ্রেণী বিভাগ আমরা দেখার চেষ্টা করব। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু অরিজিন অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ উৎপত্তি এবং গঠন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা আগ্নেয়োচ্ছ্বাসকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার এক্সক্লুসিভ ভলকানোসিটি, অর্থাৎ নিঃসারী অগ্নুৎপাত বা নিঃসারী অগ্ন্যোচ্ছ্বাস। আর একটা যেটা রয়েছে তোমার ইন্ট্রুসিভ ভলকানোসিটি বা আগ্নেয় উদ্ভেদ। তো এক্সক্লুসিভ ভলকানোসিটি এবং ইন্ট্রুসিভ যে আগ্নেয় উদ্ভেদ যে ব্যাপারটা রয়েছে, এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য দেখি তাহলে আমরা দেখব যে ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা যখন ভূত্বকের কোনো দুর্বল ফাটল বা কেন্দ্রীয় নল দিয়ে যখন বাইরে বেরিয়ে আসবে, সেটা বিস্ফোরণ ঘটিয়েও হতে পারে বা সেটা শান্তভাবেও হতে পারে। তো এইভাবে বাইরে বেরিয়ে এসে যখন লাভা রূপে সঞ্চিত হবে তখন সেটাকেই আমরা কিন্তু এক্সক্লুসিভ ভলকানোসিটি বা নিঃসারী অগ্ন্যোচ্ছ্বাস বা অগ্নুৎপাত বলে চিহ্নিতকরণ করতে পারবো। এক্ষেত্রে বিভিন্ন ভলকানো বা আগ্নেয়গিরি, তারপরে তোমার ভলকানিক প্লেটো বা লাভা প্লেটো বা লাভা মালভূমি, এগুলো সৃষ্টি হতে পারে। এবার ইন্ট্রুসিভ ভলকানোসিটি যে ব্যাপারটা রয়েছে আগ্নেয় উদ্ভেদ, এক্ষেত্রে উদ্বেদী অগ্নুৎপাত। এক্ষেত্রে কি হয়, ম্যাগমাটা ভূপৃষ্ঠে নির্গমন না হয়ে, ভূপৃষ্ঠে নির্গত না হয়ে ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ ভূত্বকের মধ্যেই কিন্তু সেটা সঞ্চিত হতে দেখা যায় এবং ভূপৃষ্ঠের নিচে ভূত্বকের মধ্যে কালক্রমে এটা সঞ্চিত হয়ে গিয়ে কঠিন হয়ে নানা ধরনের একটা আগ্নেয় অবয়ব বা একটা ভলকানিক একটা ফিগার তৈরি করে, যেটাকে আমরা বিভিন্ন উদ্বেদী ল্যান্ডফর্ম বলে চিহ্নিতকরণ করে থাকি। এর মধ্যে ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করছি। এবারে আমরা অ্যাকর্ডিং টু ডিফাইন্ড ম্যাগমা ইরাপশন, অর্থাৎ ম্যাগমা নিষ্ক্রমণের যে পার্থক্য সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা অগ্নুৎপাতটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল ইরাপশন এবং একটা হচ্ছে ফিশার ইরাপশন। অর্থাৎ কেন্দ্রীয় অগ্নুৎপাত রয়েছে আর একটা হচ্ছে বিদার অগ্নুৎপাত। কেন্দ্রীয় অগ্নুৎপাত কাকে বলে আর বিদার অগ্নুৎপাত কাকে বলে, এই দুটো বিষয় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো কেন্দ্রীয় অগ্নুৎপাত ব্যাপারটা কি, যখন সুদীর্ঘ ফাটল বা নলাকৃতি পথের মধ্য দিয়ে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু সেটাকে আমরা কেন্দ্রীয় অগ্নুৎপাত বলা যেতে পারে। এরকম নলাকৃতি বড় ফাটল দিয়ে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন সেটাকে আমরা কেন্দ্রীয় অগ্নুৎপাত বলে চিহ্নিতকরণ করতে পারি। আর ফিশার ইরাপশন বা বিদার অগ্নুৎপাতের ক্ষেত্রে কি হয়, ভূত্বকের অনেকটা জায়গা জুড়ে ফাটল থাকে, এক্ষেত্রে কোনো নলাকৃতি পথ থাকে না, ফাটল পথে বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন সেটাকে আমরা এই টাইপের যদি হয় তাহলে সেটাকে আমরা বিদার অগ্নুৎপাত বলতে পারি। যেমন লাভা মালভূমি, লাভা সমভূমি, লাভা ক্ষেত্র, এগুলো এই ধরনের বিদার অগ্নুৎপাতের ফলে। এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে বিদার অগ্নুৎপাতের ফলে লাভা সমভূমি সৃষ্টি হয়েছে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ওই সেন্ট্রাল ইরাপশন বা কেন্দ্রীয় অগ্নুৎপাতের কারণে একটা আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করলাম। এবারে আমরা আলোচনা করব টোপোগ্রাফিক্যাল এক্সপ্রেশন অফ ভলকানোসিটি। আগের ছবিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে ল্যান্ডফর্ম গুলো, যেমন আগ্নেয় পর্বত, মেসা, লাভা, মালভূমি, জ্বালামু, এগুলো কিন্তু এক একটা ল্যান্ডফর্ম বলা যেতে পারে। এই ল্যান্ডফর্ম গুলোই আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা টোপোগ্রাফিক্যাল এক্সপ্রেশন অফ ভলকানিসিটি, অর্থাৎ যে ভূমিরূপগত যে বহিঃপ্রকাশ আগ্নেয়োচ্ছ্বাসে, সেটা আমরা আলোচনা করব। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই
এক্সক্লুসিভ ভলকানোসিটি অর্থাৎ নিঃসারী অগ্ন্যুচ্ছ্বাসের কারণে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, এবং একটা ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ইনক্লুসিভ ভলকানোসিটি অর্থাৎ উদ্বেদী অগ্ন্যুচ্ছ্বাসের কারণে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়। তো নিঃসারী অগ্ন্যুৎপাতের কারণে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলোর মধ্যে রয়েছে দুটো। একটা হচ্ছে ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই সেন্ট্রাল ইরাপশন, কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ভূমিরূপ। আর একটা হচ্ছে ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ফিশার ইরাপশন অর্থাৎ বিদার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো প্রথমে আমরা এক্সক্লুসিভ ভলকানোসিটির মধ্যে সেন্ট্রাল ইরাপশন যে টাইপটা রয়েছে, সেন্ট্রাল ইরাপশনের ক্ষেত্রে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে এলিভেটেড ল্যান্ডফর্ম অর্থাৎ উন্নীত ভূমিরূপ বা উত্থিত ভূমিরূপ বা পজিটিভ বা ধনাত্মক ভূমিরূপ। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের মাধ্যমে যখন ভূমির একটা রিলেটিভ যে হাইট সেটা ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা এলিভেটেড ল্যান্ডফর্ম বা উন্নীত ভূমিরূপ বা উত্থিত ভূমিরূপ বলে চিহ্নিতকরণ করতে পারি। এই ভূমিরূপ যেহেতু নতুন ভূমি সৃষ্টি হয় বা যুক্ত হয়, তো তার জন্য এটাকে আমরা পজিটিভ ল্যান্ডফর্ম বা ধনাত্মক ভূমিরূপ বলে চিহ্নিতকরণ করতে পারি। এই ধনাত্মক ভূমিরূপগুলোর মধ্যে অ্যাট ফার্স্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভলকানো অর্থাৎ আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি সম্বন্ধে আলাদা একটা ক্লাসে তোমাদের আলোচনা করে দেবো, এই ক্লাসে আমি আলোচনা করছি না। শুধুমাত্র জেনে রাখো আগ্নেয়গিরি হচ্ছে আগ্নেয় একটা পর্বত যেটা ম্যাগমা থেকে তৈরি হয়, যেটাকে আমরা সঞ্চয়জাত পর্বত বা যেটাকে আমরা বলা যেতে পারে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি, যাই হোক বিভিন্ন নাম রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভলকানিক আইল্যান্ড অর্থাৎ আগ্নেয় দ্বীপ। আগ্নেয় দ্বীপ কিভাবে সৃষ্টি হয়? সাগর মহাসাগরের তলদেশে যখন লাভা সঞ্চিত হবে তখন কিন্তু এই ধরনের একটা আগ্নেয় দ্বীপ সৃষ্টি হতে পারে। যেমন প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে কিন্তু এরকম আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয়েছে। তারপরে যেটা রয়েছে ওসিয়ানিক রিজ অর্থাৎ তোমার সামুদ্রিক শৈলশিরা। মহাসাগরের তলদেশে যখন সুদীর্ঘ ফাটল হবে সেই ফাটল বরাবর অগ্নুৎপাত ঘটে কিন্তু এই ধরনের মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলো সৃষ্টি হতে পারে। যেমন আমরা দেখতে পাই আটলান্টিক মহাসাগরের মধ্যে কিন্তু এই ধরনের মিড আটলান্টিক রিজ সৃষ্টি হয়েছে। তারপরে যেটা রয়েছে ফিউমারল। ফিউমারল বলতে ধোঁয়া নির্গমনকারী ছিদ্রকে বোঝানো হয়। নলাকৃতি বা চোঙাকৃতি যে গর্তগুলো থাকে যেখান দিয়ে বিভিন্ন গ্যাস জলীয়বাষ্প নির্গত হয় সেটাকে আমরা ফিউমারল বলতে পারি। তো যাই হোক, সাধারণত কোনো একটা জায়গায় আগ্নেয়গিরি বা অগ্নুৎপাত সৃষ্টি হবে এরকম একটা জায়গায় অনেক বছর আগে, বহু বছর আগে, কয়েক দশক বা কয়েক শতক বছর ধরে কিন্তু সেখানে ফিউমারল সৃষ্টি হতে দেখা যায়। তারপরে যেটা রয়েছে প্লাগডোম। প্লাগডোম কাকে বলে? অগ্নুৎপাতের ফলে তোমার সান্দ্র যে রায়োলাইট সমৃদ্ধ যে লাভাগুলো থাকে সেটা সঞ্চিত হয়ে গিয়ে স্বল্প উঁচু যে গম্বুজ আকৃতির ভূমি সৃষ্টি করে সেটাকে আমরা প্লাগডোম বলে থাকি। প্লাগডোম নাম শুনেই বুঝতে পারছো, ডোম মানে হচ্ছে গম্বুজ টাইপের। তো তার জন্য এটাকে আমরা প্লাগডোম বলে চিহ্নিতকরণ করতে থাকি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কিন্তু এই ধরনের প্লাগডোম গুলো দেখতে পাওয়া যায়। আর এই প্লাগডোমের আকৃতিগুলো, প্লাগডোমের শীর্ষগুলো যখন ছাতার মতো হয়, ছাতার মতো আকৃতি বিশিষ্ট হয়, চওড়া টাইপের হয়, তখন সেটাকে আমরা থলয়েড বলে চিহ্নিতকরণ করতে পারি। হর্নিটো ব্যাপারটা কি? হর্নিটো ব্যাপারটা হচ্ছে তোমার শীতল লাভার উৎক্ষেপ যখন আহ যখন উৎক্ষেপ ঘটে এবং সঞ্চয়ের ফলে যখন পার্শ্বদেশটা যখন খাড়াই টাইপের হয় এবং শঙ্কু আকৃতির হয়, তখন সেটাকে আমরা সেই ধরনের খাড়াই পার্শ্বদেশ বিশিষ্ট শঙ্কু আকৃতির যে আগ্নেয়গিরি সেটাকে আমরা হর্নিটো বলে চিহ্নিতকরণ করতে পারি। এবারে আমরা বিভিন্ন সাবসাইডেড বা ডিপ্রেসড ল্যান্ডফর্ম রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় অগ্নুৎপাতের মাধ্যমে যখন উঁচু ভূমিভাগগুলো নিচু হয়ে যায় তখন সেটাকে আমরা সাধারণত অবনত ভূমিরূপ বলতে পারি, যে ক্ষেত্রে ভূমিরূপের উচ্চতাটা কমে যায়। উচ্চতা কমে যাওয়ার জন্য এই ভূমিরূপগুলোকে আমরা নেগেটিভ ল্যান্ডফর্ম বা ঋণাত্মক ভূমিরূপ বলেও কিন্তু চিহ্নিতকরণ করতে পারি। তো এই ভূমিরূপগুলোর মধ্যে কি কি রয়েছে আমরা চলো দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমত যেটা রয়েছে ক্রাটার। ক্রাটার বলতে বাংলাতে বলা হচ্ছে জ্বালামুখ। আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরির যে পথটা দিয়ে লাভা গ্যাস ভস্ম বাইরে নির্গত হয় সেই নির্গমন পথ বা ভেন্টের যে উপরিভাগ, উপরের যে মুখটা, সেটাকে কিন্তু আমরা জ্বালামুখ বলতে পারি। সাধারণত দেখা যায় একটা আগ্নেয়গিরির চূড়ায় একটা প্রধান জ্বালামুখ থাকে এবং তার নিচের দিকে একাধিক গৌণ জ্বালামুখও থাকতে পারে। আর এই জ্বালামুখের মধ্যে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টির জল জমে যায়। বৃষ্টির জল জমে গিয়ে কিন্তু জ্বালামুখের মধ্যে বৃষ্টির জল জমে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু হ্রদ বা লেকের সৃষ্টি করতে পারে। আর ক্যালডেরা ব্যাপারটা কি? যখন বিশাল আকৃতির বড় টাইপের একটা জ্বালামুখ সৃষ্টি হয়, যেখানে রান্নার কড়াইয়ের মতো আকৃতি, বিশালাকার অগভীর একটা জ্বালামুখ সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা ক্যালডেরা বলে চিহ্নিতকরণ করতে পারি। যেমন আফ্রিকার ক্যানারি দ্বীপে একটা লা ক্যালডেরা বলে একটা আগ্নেয়গিরি রয়েছে।
সেখানের নাম অনুসারে কিন্তু এই আগ্নেয়গিরিটার নাম অনুসারে কিন্তু এরকম জ্বালামুখের বড় গর্তগুলোকে এরকম ক্যালডেরা বলে চিহ্নিতকরণ করা হয়। তো যাই হোক, ক্যালডেরার মধ্যেও কিন্তু অনেক সময় আবার নতুন করে আবার ক্যালডেরা সৃষ্টি হতে পারে, যেটাকে আমরা পুনরুত্থিত ক্যালডেরা বলতে পারি। মাঝখানে কেন্দ্রীয় শঙ্কু সৃষ্টি হতে পারে। তো যাই হোক, বিষয়টা রয়েছে। এবারে আমরা ভলকানিক লেক তো বললাম যে আগ্নেয় হ্রদও সৃষ্টি হতে পারে, বৃষ্টির জল জমে গিয়ে হ্রদ সৃষ্টি হতে পারে ক্যালডেরার মধ্যে বা জ্বালামুখের মধ্যে, এটা সৃষ্টি হতে পারে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কায় কিন্তু মাউন্ট কাটমই বলে একটা তোমার আগ্নেয় হ্রদ বা ভলকানিক লেক রয়েছে। এবারে আমরা আরেকটা যে ভূমিরূপ রয়েছে হাই স্ক্রাটার। হাই স্ক্রাটার বলতে যেটা বোঝাচ্ছে, এই জ্বালামুখীর চারিপাশে যখন খুবই চওড়া মানে উঁচু পাঁচিল সৃষ্টি হবে, বা চারপাশের কিনারাটা যখন খুবই তীক্ষ্ণ বা একটা উঁচু পাঁচিল টাইপের হয়ে যাবে, তখন সেটাকে আমরা হাই স্ক্রাটার বা কিনারা উঁচু জ্বালামুখ বলে চিহ্নিতকরণ করতে পারি। এবারে আমরা ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ফিশার ইরাপশন, অর্থাৎ বলা যেতে পারে যে বিদার অগ্নুৎপাতের কারণে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়। প্রথমত যেটা দেখতে পাচ্ছ লাভা প্লেটো, অর্থাৎ লাভা মালভূমি। ভূত্বকের বড় বড় ফাটল দিয়ে যখন বিপুল পরিমাণে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে লাভা রূপে রেখে ফেলে, ভূপৃষ্ঠকে লাভা বিস্তীর্ণ এলাকা লাভা রূপে ঢেকে ফেলে, এরকম একটা মালভূমি তৈরি হয়। যেমন দাক্ষিণাত্যের যে লাভা গঠিত মালভূমি ডেকান ট্রাপ, সেটা কিন্তু এই টাইপের লাভা মালভূমি বলা যেতে পারে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ মালভূমি, দক্ষিণ আমেরিকার গিয়ানা মালভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভূমি, এই ধরনের লাভা প্লেটো এর এক্সাম্পল বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে দেখো লাভা প্লেন, অর্থাৎ লাভা সমভূমি। অগ্নুদ্গমের মাধ্যমে নির্গত যে লাভা, সেটা নিম্নভূমিতে সঞ্চিত হয়ে পরবর্তীতে ভরাট প্রাপ্ত হয়ে সেটা লাভা সমভূমি সৃষ্টি হতে পারে। যেমন আমেরিকার স্নেক নদীর অববাহিকায় কিন্তু এরকম লাভা সমভূমি সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। তারপরে রয়েছে লাভা ফিল্ড, অর্থাৎ লাভা ক্ষেত্র। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হলে তাকে আমরা লাভা ফিল্ড বলে চিহ্নিতকরণ করতে পারি। তো এগুলোর মধ্যে পাহ এই বিষয়গুলো রয়েছে। তো পাহ যে বিষয়টা রয়েছে, এটা পাতলা লাভা দিয়ে তৈরি হয়। আর যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু একটু সান্দ্র টাইপের লাভা দিয়ে তৈরি হয়, বেশি দূর গড়াতে পারে না। তো যাই হোক, এই বিষয়গুলো রয়েছে। এবারে আমরা আলোচনা করব মেসা এবং বিউট সম্পর্কে। মেসা এবং বিউট ব্যাপারটা কি? এই দুটো স্পেনীয় শব্দ। মেসা কথার অর্থ হচ্ছে তোমার টেবিল, এবং বিউট কথার অর্থ হচ্ছে ঢিবি। তো যাই হোক, মূলত নদী উপত্যকায় লাভা সঞ্চিত হয়ে গিয়ে দুপাশে বিভিন্ন উপত্যকাগুলো সৃষ্টি হয়। ক্ষয়কার্যের ফলে উপরের দিকের উপত্যকাটা আস্তে আস্তে মধ্যভাগটা টেবিলের মতো টাইপের হয়ে যায়, সেটাকে আমরা মেসা বলে চিহ্নিতকরণ করতে পারি। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো এবং কলোরাডোতে বিশাল আকৃতির মেসা রয়েছে, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড মেসা ও রাটন মেসা। এবং ফরাসি শব্দ বিউট কথার অর্থ হচ্ছে ঢিবি। এই মেসাগুলো পরবর্তী ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে ব্যবচ্ছিন্ন হয়ে গিয়ে তার হাইটটা কমে গিয়ে এরকম ছোট ছোট ঢিবি মতো অবস্থান করে, যেটাকে আমরা বিউট বলে চিহ্নিতকরণ করতে পারি। তারপরে যেটা রয়েছে স্টেপটো। স্টেপটো ব্যাপারটা কি? সাধারণত লাভা ভেদ করে যখন গ্রানাইট জাতীয় প্রাচীন আগ্নেয় উদ্ভিদ উচ্চভূমির মতো অবস্থান করে, লাভা ভেদ করে প্রাচীন আগ্নেয় উদ্ভিদ যেটা আগে থেকে সৃষ্টি হয়েছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমার ঢিবির মতো এরকম অবস্থান করে, তখন সেটাকে আমরা কিন্তু স্টেপটো বলে চিহ্নিতকরণ করতে পারি। যেমন কলম্বিয়ায় কিন্তু এই ধরনের স্টেপটো দেখা যায়। এবারে আমরা ল্যান্ডফর্ম ক্রিয়েটেড বাই ইন্ট্রুসিভ ভলকানোসিটি, অর্থাৎ উদ্বেদী অগ্নুদ্গমের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো, এই ভূমিরূপগুলো এখন আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা ডাইক, তারপরে শিল, তারপরে ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, লোপোলিথ, এই ল্যান্ডফর্ম গুলো আমরা একে একে আলোচনা করব। প্রথমে আমরা শিল আলোচনা করব। তো শিল ব্যাপারটা কি? শিল ব্যাপারটা হচ্ছে পাললিক শিলা বা অন্য কোনো শিলাস্তরের গঠনতলের যে সমান্তরালে যখন একটা আগ্নেয় উদ্ভিদ তৈরি হবে, তখন সেটাকে আমরা কিন্তু শিল বলে চিহ্নিতকরণ করতে পারি। শিল, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিল। তো এই শিল, এই যে যে জায়গায় শিল তৈরি হয়েছে, এটা কিন্তু কোন একটা পাললিক শিলাস্তরের গঠনতলের সঙ্গে সমান্তরালে এটা সৃষ্টি হয়। যদি শিলাস্তরটা তির্যক ভাবে হয়, এরকম অনুভূমিক ভাবে হতে পারে, তাহলে অনুভূমিক শিল তৈরি হবে। আর তির্যক ভাবে হলে পরে তির্যক টাইপের বা হেলানো টাইপের শিল তৈরি হতে পারে। তারপরে যেটা রয়েছে ডাইক। ডাইক ব্যাপারটা কি? ডাইক ব্যাপারটা হচ্ছে যখন শিলাস্তরের সঙ্গে, শিলাস্তর যেভাবে রয়েছে শিলাস্তরের সজ্জাটা, তার সঙ্গে মূলত উলম্ব ভাবে যে আগ্নেয় উদ্ভিদগুলো সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা ডাইক বলে চিহ্নিতকরণ করতে পারি। ডাইক দেখা যায় মূলত জিম্বাবুয়েতে দ্য গ্রেট ডাইক বলে যেটা রয়েছে, সেখানে ডাইক দেখা যায়।
এছাড়া আরো বিভিন্ন জায়গাতে ভারতের দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্রাপ অঞ্চলেও কিন্তু অসংখ্য ডাইক দেখা মেলে। তারপরে শিল যেটা রয়েছে, শিলটা বিভিন্ন জায়গায় দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গের ছড়িয়া রানীগঞ্জ অঞ্চলেও কিন্তু শিল দেখা যায়। গ্রেট ব্রিটেনের গ্রেট হুইন শিল, এটা পৃথিবীর বিখ্যাত একটা শিল বলা যেতে পারে। এবারে আমরা আলোচনা করব ল্যাকোলিথ। ল্যাকোলিথ ব্যাপারটা কি? দুটো পাললিক শিলাস্তরের মধ্যে ম্যাগমা যখন কিছুটা উত্তল লেন্সের আকারে বা গম্বুজের আকারে, অর্থাৎ লেন্স শেপড বা ডোম শেপ দুইভাবেই যখন সঞ্চিত হয়, তখন সেটাকে আমরা ল্যাকোলিথ বলে চিহ্নিতকরণ করতে পারি। দেখতেই পাচ্ছ ছবিতে, যেখানে পাললিক শিলাস্তরের মধ্যে এটা কিন্তু কিছুটা উত্তল লেন্সের আকারে বা লেন্স শেপড বা একটা গম্বুজ টাইপের ডোম শেপ ভাবে কিন্তু এটা সঞ্চিত হচ্ছে। এটা কি আমরা সাধারণত ল্যাকোলিথ বলে চিহ্নিতকরণ করতে পারি। তো এই ল্যাকোলিথটা যখন ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়, তখন পাহাড় সৃষ্টি করতে পারে, গম্বুজাকৃতি পাহাড়। অনেক সময় কি হয়, একটা ল্যাকোলিথের উপরে আরো অসংখ্য ল্যাকোলিথ এইভাবে একটার পর একটা যুক্ত হতে হতে একটা সিডার গাছের মতো আকৃতি রূপ নেয়। তখন সেটাকে আমরা সিডার ট্রি ল্যাকোলিথ বা সিডার বৃক্ষ ল্যাকোলিথ বলে আমরা চিহ্নিতকরণ করতে পারি। এবারে আমরা আলোচনা করব লোপোলিথ। লোপোলিথ ব্যাপারটা কি? শিলাস্তরের মধ্যে ম্যাগমা যখন অগভীর সরা বা চাটুর আকারে সঞ্চিত হয়, তখন সেটাকে আমরা অগভীর সরা বা চাটুর আকারে হলে এই টাইপের আগ্নেয় উদ্ভিদকে আমরা কিন্তু লোপোলিথ বলে চিহ্নিতকরণ করতে পারি। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাথোলিথ। ব্যাথোলিথ ব্যাপারটা কি? ব্যাথোলিথ যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা একটু ছবিতে তোমাদের দেখানোর চেষ্টা করি। ভূত্বকের বেশ গভীরে যখন বিশাল আকারে যখন ম্যাগমাটা সঞ্চিত হয়, তখন সেটাকে আমরা ব্যাথোলিথ বলে চিহ্নিতকরণ করতে পারি। এটা গ্রিক শব্দ ব্যাথোস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ডিপথ বা গভীর। অর্থাৎ যেহেতু অনেকটা গভীর হয় এবং বিশাল আকারে ম্যাগমাটা সঞ্চিত হয়, সুতরাং এটাকে আমরা ব্যাথোলিথ বলে চিহ্নিতকরণ করতে পারি। এটা মূলত গ্রানাইট শিলায় গঠিত হয়। সাধারণত পর্বত গঠনের সময় ব্যাথলিথ সৃষ্টি হয় বলে অধিকাংশ পার্বত্য অঞ্চলে কিন্তু এই ব্যাথলিথটা দেখা মেলে। তারপরে এই ব্যাথলিথের আকৃতিটা যখন ভূত্বকের গভীরে সৃষ্ট ছোট আকৃতির যে ব্যাথলিথ, সেটাকে আমরা স্টক বলে চিহ্নিতকরণ করতে পারি। এর বিস্তার আকৃতিটা খুবই কম হয়। তারপরে যেটা রয়েছে কনোলিথ। কনোলিথ বলে যে বিষয়টা রয়েছে, এইটার ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত আগ্নেয় উদ্ভিদ যেগুলো বললাম, এই ল্যাকোলিথ, ব্যাকোলিথ, ফ্যাকোলিথ, লোপোলিথ, এইগুলোর সঙ্গে খুব একটা মিল পাওয়া যায় না। এটা একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের বলা যেতে পারে একটা ভূমিরূপ। মূলত ভিন্ন ধরনের ভূমিরূপ বলা চলে, সেগুলোকে আমরা কনোলিথ বলে চিহ্নিতকরণ করতে পারি। এটা আগের ভূমিরূপের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। তো এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করলাম, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এবারে তোমাদের লাস্ট একটু আলোচনা করে দিই যে আমাদের মানুষের জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে এই অগ্নুৎগম বা ভলকানোসিটির যে প্রভাব, এই প্রভাবটা ঠিক কেমন ভাবে পরিলক্ষিত হয়, এই প্রভাবটা একটু সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের যে অগ্নুৎগম আমাদের জীবনে কিন্তু বিভিন্ন প্রতিকূল এবং কিছু অনুকূল প্রভাব ফেলে। তো প্রথমে আমরা কিছু মানুষের জীবনে কিছু মানে কিছু অনুকূল প্রভাব বা বলা যেতে পারে কিছু অ্যাডভান্টেজ নিয়ে আমরা আলোচনা করব। অগ্নুৎগমের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরের যে বিপুল পরিমাণে চাপ থাকে, সেটা স্থিতিস্থাপক অবস্থায় থাকে, ইলাস্টিক অবস্থায় থাকে। পরবর্তী ক্ষেত্রে যখন ভূপৃষ্ঠের উপরের দিকে ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল স্থান তৈরি হয়, তখন সেটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যায়। মূলত বলা চলে ভূ অভ্যন্তরের যে চাপ বাষ্প, সেটা আস্তে আস্তে বেরিয়ে যায়। এটা বেরিয়ে যাওয়াটাই খুবই ভালো বলা যেতে পারে। এটা প্রেসার কুকারের যে সেফটি ভালভ থাকে, সেই মতো কিন্তু বাষ্পটা বেরিয়ে গিয়ে ভূত্বকটাকে একটা স্টেবল করে রাখে বলা যেতে পারে। এই অগ্নুৎগমের কারণে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য পাওয়া যেতে পারে। অগ্নুৎগমের কারণে যে লাভাগুলো হয়, সেই লাভাগুলো কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হতে পারে। ব্যাসল্ট শিলা গঠিত যে মৃত্তিকা, সেটা কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হতে পারে, যেটা কৃষ্ণ মৃত্তিকাটা কার্পাস চাষের জন্য খুবই উপযুক্ত বলা চলে। আগ্নেয়গিরি জ্বালামুখী বৃষ্টির জল জমে গিয়ে যেখানে হ্রদের সৃষ্টি হতে পারে, বিভিন্ন হ্রদ থেকে আবার এই ধরনের লেক গুলো থেকে আবার নদী উৎপত্তি হতে পারে। যেমন পৃথিবীর যে দীর্ঘতম নদী নীলনদ, মিশরের নীলনদ, সেটা কিন্তু বলা যেতে পারে একটা ভিক্টোরিয়া হ্রদ থেকে তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে, যেটা মূলত একটা ক্রাটার লেক বা জ্বালামুখ হ্রদ বলা যেতে পারে। এবারে আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ বা কিছু অ্যাডভার্স কিছু এফেক্ট গুলো রয়েছে, অগ্নুৎগমের কিছু প্রতিকূল প্রভাবগুলো রয়েছে